সারাদিন কাজের পর শেষ বিকেলের দিকে তুলির চোখ লেগে এসেছিল। হঠাৎ তার ছোট যা এসে তাকে ডেকে তুলল। তরল গলায় বলল, তুমি ঘুমিয়ে থাকো, ওদিকে তোমার বর অফিস থেকে ফিরে বড় ভাবির ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিচ্ছে। ভেতর থেকে কী সব আওয়াজ আসছে, দরজায় কান পাতা যাচ্ছে না। কি বিশ্রী ব্যাপার। তুলি নড়ে চড়ে বিছানায় উঠে বসলো, শুকনো মুখ করে বলল, তোমাকে কে বলেছে? এই দেখো, তোমার কথাবার্তা শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। আমায় কেউ বলতে যাবে কেন? আমি নিজের চোখে দেখে এসেছি। তুলি কোনো জবাব দিল না, অন্যমনস্ক হয়ে জানলার দিকে বাইরের দিকে তাকালো। দিনের আলোয় মরে এসেছে পৃথিবী। মতোই কি তার জীবনে রাত নেমে এলো? নবনী বলল, আপা, তুমি কিছু বলছো না কেন? কি বলবো? তুমি কেমন মেয়ে মানুষ গো, স্বামী অন্য নারীর ঘরে, আর তুমি কিছু বলবো না? তুমি অল্প হাসলো, ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করে বলল, আচ্ছা চল দেখি কোথায় কি। নবমী ব্যস্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো, তার মুখ হাসি হাসি, যেন খুব মজার কিছু ঘটতে চলেছে। তুলি ধীর পায়ে হেঁটে বড়জায়ের রুমের সামনে এসে দাঁড়ালো। ঘরের দরজা ভেজানো, ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। তুলি দরজার উপর হাত রাখতে আশিক বেরিয়ে এলো। তার শরীর ভেজা দেখে মনে হলো সবেমাত্র গোসল সেরেই বেরিয়েছে। তুলি বলল, আপনি কখন এসেছেন? কখন এসেছি সে খোঁজ নেওয়ার সময় কি তোমার আছে? এভাবে মুখের উপর দাঁড়িয়ে না থেকে আমার খাওয়ার ব্যবস্থা করো। সারাদিন কাজ করে বাড়ি ফিরেছি, একটু যদি কাণ্ডজ্ঞান থাকে। আমাকে বসিয়ে বসিয়ে বেতন দেয় না। তুলি কিছু বলল না, স্বাভাবিক ভঙ্গিতে রান্নাঘরের দিকে হেঁটে চলে গেল। আজকাল তার শরীরটা ভালো যাচ্ছে না। হঠাৎ করে নিজেকে অসহায় এবং খুব ক্লান্ত মনে হয়। দু চোখের পাতা বন্ধ হয়ে আসে, বিশেষ করে দুপুরের দিকে। তুলি ভাত বেড়ে আশিককে ডাকতে গেল। হালকা গলা বলল, টেবিলের উপর সব কিছু সাজিয়ে রেখেছি, আর কিছু লাগলে বলবেন। আশিক জবাব দিল না, নিজের কাজ করতে লাগলো। 6 মাস হলো ওদের বিয়ে হয়েছে, অথচ সম্পর্ক দেখলে মনে হয় দুজনে একসাথে কয়েক যুগ কাটিয়ে ফেলেছে। জীবনের শেষ মুহূর্তে গিয়ে মনে হলো দুজন দুজনের জন্য ভুল সিদ্ধান্ত। সংসারে প্রতি বিতৃষ্ণা চলে এসেছে। নীরবে দায়িত্ব পালন করা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। বিষণ্ণতা বুকে চেপে চুপচাপ সংসারের দায়িত্ব পালন করছে। সদ্য বিবাহিত ক্ষেত্রে এমন বিষণ্ণ ভাব থাকে না, সবসময় হালকা ফুর্তি ভাব কাজ করে। কারণে অকারণে একে অপরের দিকে তাকিয়ে থাকা, হুটহাট হেসে ওঠা, কিছুই ভালো কাটানো মুহূর্ত তুলির জীবনে এমন সময় আসেনি। বিয়ের পর থেকে মনমরা হয়ে ঘরের কোনায় পড়ে আছে। স্বামীর প্রতি ভালোবাসা জন্মালে তা প্রকাশের সুযোগ হয়নি। বিয়েটা পারিবারিকভাবে দেখাশোনা করে হয়েছিল। মমফলে মেয়েদের বয়স 20 পেরোলে তাদের বুড়ি মনে করা হয়। লোকজন বাঁকা চোখে তাকিয়ে কপাল কুঁচকে ফেলে। মা বাবা মেয়ের বিয়ে দেওয়ার জন্য হন্যে হয়ে সুপাত্র সন্ধানে ছুটে বেড়ায়। ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসলো, সোনার হরিণ মনে লুফে নিতে চায়। তুলির ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। সেদিন ছিল শুক্রবার। ছোট মামি তার মাকে কল দিয়ে বলল, আপা, মেয়ে তো বড় হয়েছে, আমার দুঃসম্পর্কের এক ভাই আছে, সরকারি চাকরি করে, ফ্যামিলি খুব ভালো। ছেলের বাবা স্কুলের শিক্ষক, 3 ভাই, বাকি 2 ভাইয়ে বিয়ে করেছে। আমি তাদের তুলির কথা বলেছি, তারা মেয়েটাকে একটু দেখতে চান। এমনি একটা রেস্তোরাঁয় দেখাশোনা হলে, ছেলে মেয়ে পছন্দ হলে বিয়ের কথা আগানো যাবে। এখন আপনার মতামত দেন। রেহেনা বেগম আমতা অমত করে উঠল, উৎসাহী গলায় কথাবার্তা চালিয়ে গেলেন। মেয়ের বয়স হয়েছে, একদিন না একদিন বিয়ে দিতেই হবে। এখন যদি ভালো ছেলে পাওয়া যায় তবে মন্দ কি, শুভ কাজে দেরি করতে নেই। রেস্তোরাঁয় দেখাদেখির এক পর্যায়ে আশিক বলল, মেয়ের সাথে আলাদা কথা বলা যাবে? তখন কেউ অমত করেনি। আশিক প্রথম কথা ছিল, বড় ভাবি আমার বোনের মতো। আমার কিন্তু কোনো বোন নেই। আমার মা আর বড় ভাবি হচ্ছে আমার সব কিছু। আপনি আমায় কিছু বললে হয়তো আমি কষ্ট পাবো না, বা ওইভাবে কিছু মনে করবো না, তবে তাদের কিছু বললে তারা খুব কষ্ট পাবে। আমি চাই না ওরা কোনো কষ্ট পাক, বুঝতে পারছেন? তুলি অবাক হয়নি, বিস্মিত চোখে কিছুক্ষণ মাটির দিকে তাকিয়েছিল। তবুও ভালো, ছেলেটা সোজাসাপটা কথা বলতে পারে, নিজের অবস্থান পরিষ্কার করার যোগ্যতাটুকু সবার থাকে না। আশিকের ছিল, সে প্রশংসনীয় দাবিদার। মজার ব্যাপার হচ্ছে, তুলি অতি রক্ষণশীল মায়ের এই কথার ব্যাপারটা কোনো দ্বিমত ছিল না। উল্টে তিনি বলেছেন, ছোট থেকে ভাবির কাছে মানুষ হয়েছে তো, তাই অমন বলে। তুই কিছু মনে করিস না। বিয়ের পর থেকে দেবর ভাবির সম্পর্কে ঘনিষ্ঠতার নজরে পড়েছে। দীর্ঘ সময় গুজব, কারণে অকারণে হেসে ওঠা, কোনো কিছু তার নজর এড়ায়নি। দেখেও না দেখার ভান করেছে। যেখানে নিজের বাবা মা বোঝা হয়ে মনে করে, সেখানে অন্যের প্রতি প্রত্যাশা জন্মায় না। তুলি ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করে আকাশের দিকে তাকালো। সূর্য ডুবে গেছে ধরণীর আধার ঘনিতে। পশ্চিম আকাশে সন্ধ্যা তারা ফুটেছে পূর্ব আকাশের তারাটাকে। জাহানারা বললেন, এভাবে বসে আছে কেন? শরীর খারাপ নাকি? তিনি সম্পর্কে তুলির শাশুড়ি, সহজ সরল ধরনের মেয়ে মানুষ। তুলি বলল, না মা, এমনি ভালো লাগছে না। আপনার কিছু লাগবে? আমার কিছু লাগবে না। ছেলেগুলোর বায়না নাস্তার আয়োজন করেছিলাম, ভাবলাম তোমাকেও ডেকে নিই। মেঝেতে শীতলের পাটি বিছানো। জাহানারা নাস্তার অনেক আয়োজন করছে। পনির সমোসা ছাড়া ডালের বড়া বানিয়েছে, আলুর চপ তৈরি করছে। একটা বাটিতে
পেঁয়াজ, মরিচ, শসা, টমেটো কুচি কুচি করে কাটে রাখা, সেসব দিয়ে মুড়ি মাখা হবে। আশিক হাসি হাসি মুখ করে রজনীর পাশে বসে আছে। বেশিরভাগ সময় তাকে বড় ভাবির কাছে বসতে দেখা যায়। এই নিয়ে বাড়ির কারো কোনো অভিযোগ নেই। রজনীর স্বামী আলতাফ হোসেন মুখ গম্ভীর করে চেয়ারে বসেছেন। বোধহয় এইমাত্র দোকান থেকেই ফিরেছেন। জাহানারা বললেন, তুলি ওখানে দাঁড়িয়েছে কেন? আশিকের পাশে গিয়ে বসলো। তুলি অল্প হাসলো, স্বাভাবিক গলা বলে, না মা, আমার কিছু খেতে ইচ্ছা করে না, আমি বরং ঘরে যাই। কথাগুলো বসে সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। হঠাৎ তার চোখের সামনে সব কিছু ঝাপসা হতে শুরু করলো। সে তার চোখের পানি কাউকে দেখাতে চায় না। রাত 11টার দিকে আশিক ঘরে ঢুকলো। তার রক্তের মতো লাল হয়েছে। তুলি বলল, এতক্ষণ কোথায় ছিলেন? বন্ধুদের সাথে ছিলাম। কেন? সে কথা দিয়ে তোমার দরকার কি? তখন মা জানতে চাইছিল। মা জানতে চাইলে সোজাসুজি আমার কাছে জিজ্ঞাসা করতো। মা যে তোমার ভাড়াটিয়ে রাখতো না। যাই হোক, বাড়ির সবাই কোথায় গিয়েছিল? অফিস থেকে ফিরে কাউকে ঘরে দেখলাম না। মা বাবা বড় ভাইয়ের দোকানে গিয়েছিল, আমরা তিন বউ বাড়ি ছিলাম। আশিক ভালো মন্দ কিছু বলল না। লাইট নিভিয়ে বিছানা পিঠ এলিয়ে দিয়ে তুলি হতাশ গেলে বলে, একটা কথা জানতে চাইব। কী কথা? আপনি তখন বড় ভাবির ঘরে কী করছিল? নবনী বলল। তুলি কথা শেষ করতে পারল না। তার আগে আশিক তার গলা চেপে ধরল। তীক্ষ্ণ গলা বলল, কি? নবনী? নবনী তোমায় কি বলেছে? নব্বী কিছু বলেনি, শুধু আমায় ডেকেছে। আশিক তুলি গলা ছেড়ে একটু সরে গেল। কঠিন মুখে বলল, ওই বাড়িটা আমার বাবার। বড় ভাবির ঘর বলতে কিছু নেই। তাছাড়া আমি ভাবির ঘরে যাইনি, বাথরুমে গোসল করতে গিয়েছিলাম। তুলি কথা বলতে পারছে না, সমালতাটে কাটছে। আশিক তার দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, আর কখনো এমন অবান্তর কথা বলবে না। এসব ফালতু কথা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। তুমি তো জানো বড় ভাবি আমার বোনের মতো। তাছাড়া নববীকে আমার সহ্য হয় না। আমি সেভাবে কিছু বলতে চাইনি। তুমি কোনোভাবে কি বলতে চাইতে পারো তা আমি খুব ভালো করে জানি। নবমীর মতো চরিত্রহীনার কথাই তুমি আমায় সন্দেহ করলে। যে মেয়ে প্রেমিকের সাথে ধরা খাওয়ার পর বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দেয়, তার কথায় আমি তো ভাবতেই পারছি না। দুঃখিত। আমি যেন কখনো তোমায় নবমীর আশেপাশে না দেখি। আর যদি কখনো দেখছি তুমি ওই মেয়ের সাথে গাল গল্প করছো, সেদিন বুঝতে পারবে আমি কি জিনিস। তুলি হাসলো। আলোর স্বল্পলতার জন্য সে হাসি আশিকের নজরে পড়ল না। প্রেমিকের সাথে একান্ত সময় কাটাতে গিয়ে ধরা পড়লে দোষটা কি শুধু মেয়েটার হয়? এক প্রকার হয় ছেলেরও দোষ থাকে। নববীকে বাড়ির কেন মানুষ পছন্দ করে না, এমনকি তার স্বামীও তাকে খুব একটা পছন্দ করে না। গত বর্ষে একান্তে কিছু সময় কাটাতে তালের নববীর বাড়িতে গিয়েছিল। নববীর বাবা মা কেউ বাড়িতে ছিলেন না, দাওয়াত খেতে গিয়েছিল, কিন্তু তারা দ্রুত খুব ফিরে আসেন। তালেব ওই বাড়িতে ধরা পড়ে যায়। তারপর নানান ঝামেলা শেষে ওদের দুজনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তালেব কেমন বদলে যেতে শুরু করে। নববীরকে আগের মতো সময় দেওয়া হয় না, গুরুত্ব কমিয়ে দিয়েছে। তুলি অনেক রাত পর্যন্ত জেগে রইল। শেষ রাতের দিকে ঝিমুনির মতো এসেছিল। স্বপ্নে দেখে ঘুম ভেঙে গেল। তখন অন্ধকার পুরোপুরি কাটেনি। তুলি খেয়াল করলো আশিক বিছানায় নেই। রুমের সাথে লাগানো ব্যালকনিতে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। প্রতিটা শব্দ খুব সাবধানে উচ্চারণ করছে, যেন কেউ শুনতে না পারে। তবু কয়েকটা সব কথা স্পষ্ট শোনা গেল। সে বলেছে, মেয়েটার সাথে 6 মাস বিয়ে হয়েছে, কয়েক রাত একসাথে ছিলাম, সমস্যা হবে না তো? আকাশ মেঘলা, অল্প স্বল্প বাতাস তুলছে। তুলি বিছানার কোনায় গুটি গুটি হয়ে বসে আছে। তার শরীর আবার খারাপ হতে শুরু করছে। নানান চিন্তা মস্তিষ্ক ভারী হয়েছে। আশিক কি তাকে পাচার করে দিতে চায়, নাকি অন্য কোনো পরিকল্পনা করছে? মাঝরাতে রাত কাটিয়ে বলতে কি বোঝালো? তার সাথে রাত কাটানোর কথা বলছে না তো? তুলি আর ভাবতে পারল না। দুহাত দিয়ে মাথা চেপে ধরল। মাথার মধ্যে সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে। শেষ রাতের পর ঘুমোতে পারেনি। ঘুমের ভান ধরেছিল। মাঝরাতে ঘুম ভাঙলো, সে ঘুমজোড়া লাগানো যায়, তবে শেষ রাতে ঘুম আর জোড়া লাগে না। আশিক ব্যালকনি থেকে এসে শুয়ে পড়ল। তুলি জেগে আছে কিনা দেখার প্রয়োজন মনে করল না। ঘড়িতে সকাল 6টা বাজে। বাড়ির কেউ এত সকালে ঘুম থেকে ওঠে না। জাহানারা মাঝে মধ্যে উঠলো, আবার ঘুমিয়ে পড়ে। তুলি বিছানা ছেড়ে রান্নাঘরের দিকে গেল। 1 কাপ চা পান করে হয়তো মাথাটা ছেড়ে দিতে পারে। রজনী রান্নাঘরে এসে একটা চেয়ারে বসে আছে। তুলি দেখলো, কোমল গলায় বলল, তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? চা খাবে? গ্যাস চুলে পানি ফুটছে। তুলি সেদিকে তাকিয়ে রইল। যদি তার কয়েকটা কঠিন কথা বলতে ইচ্ছে করছিল, কিন্তু বলল না। হালকা মাথা নাড়ালো। রজনী বলল, তোমার চোখ মুখ শুকনো দেখাচ্ছে কেন? রাতে ঘুম হয়নি? হয়েছে অল্প। আজকাল শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে। কিছু ভালো কোনো জায়গা থেকে ঘুরে আসা প্রয়োজন, তাহলে দেখবে এসব কিছু ঠিক হয়ে গেছে। বরকে বলো হানিমুনে চলে যেতে, বিয়ের খুব বেশি দিন পার হয়নি। তুলি বিস্মিত চোখে বড় জায়ের দিকে তাকিয়ে আছে। এই মহিলার সাথে আশিকের সম্পর্ক থাকলে সে নিশ্চয়ই হানিমুনে যাওয়ার বুদ্ধি দেবে না, নাকি এর অন্য কোনো পরিকল্পনা আছে? তুলি একটা ছোট্ট নিঃশ্বাস গোপন করে বলল, কিছু মনে না করলে একটা কথা জানতে চাই। চা বানানোর শেষ, চুলা নিভিয়ে দেওয়া হচ্ছে। রজনীর কাপে চা ঢালতে দিতে বলল, হ্যাঁ হ্যাঁ বলো, কিছু মনে করবো না। তুমি তো আমার বোনের মতো। গতকাল বিকালে কোথায় ছিলেন? বাড়িতে দেখলাম না যে। আমি তো বাবা মায়ের সাথে ওর দোকানে গিয়েছিলাম।
মা সবাইকে যেতে বলেছিল, নবমী যেতে চায়নি, আর তুমি বিশ্রাম নিচ্ছিলে বিধায় বিরক্ত করিনি। ও রজনী তুলির শরীরে হাত রাখলো, অসম্ভব কোমল গলা বলল, মনে হচ্ছে তোমার মন ভালো নেই। আশিকের সাথে কি কিছু হয়েছে? আমাকে বলতে পারো, আমি বুঝিয়ে বলবো। ও আমায় নিজের বড় বোনের মতো সম্মান করে। তুলি মাথা নাড়লো। এই মহিলা তার সুবিধার মনে হয় না, সারাক্ষণ আশিকের পাশে ঘুরঘুর করে, যেন এই বাড়িতে আশিকের উপর তার অধিকার সবচেয়ে বেশি। মেয়েরা নিজের স্বামীকে অন্য মেয়ের ছায়াও পর্যন্ত সহ্য করতে পারে না, সেখানে এই মহিলা রীতিমতো খবরদারি করে। তুলি ছোট্ট ছোট্ট চুমুক চা শেষ করলো। বেলা বাড়ছে, রান্নার কাজ শুরু করতে হবে। রান্নার দিকটা রজনী দেখাশোনা করে, মাঝে মধ্যে কেউ কিছু সাহায্য করতে দেয়। জাহানারা ছেলের বউদের মেয়ের মতো ভালোবাসেন, কাজের ভুল ধরেন না বললেই চলে। হঠাৎ তুলির কিছু খেয়াল হলো, রজনীর ব্যাপারে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলে মন্দ হয় না। ঘুরিয়ে পেছে বললে উনি হয়তো বুঝতে পারবেন। জাহানারা বিছানার চাদর ঠিক করছিল। তুলি তার পাশে গিয়ে দাঁড়ালো, নরম গলা বলল, মা সকালে কি রান্না হবে? বড় আপাকে দেখলাম সবজি কাটছে। জাহানারা সরস গলা বলে, কি রান্না হবে তা নিয়ে ভাবতে হবে না, রজনী সব কিছু বলে এসেছি। তোমার শরীর ভালো? তুলি মাথা নাড়লো, লজ্জিত ভঙ্গিতে বলল, বড় আপা বলেছিল কাল আপনি আমার খোঁজ করছিলেন, সবাই ভাইয়ের দোকানে গিয়েছিল। হ্যাঁ, সবাইকে নিয়ে বের হতে চেয়েছিলাম, তুমি ঘুমিয়েছিলে। নববী যেতে চাইলো না, পরে তোমার শ্বশুর আর রজনী নিয়ে গেছিল। তুলি একটু কেঁপে উঠল। জাহানারা মিথ্যে কথা বলেন না। সে এ বাড়িতে আসার পর থেকে জাহানারা কখনোই মিথ্যে বলতে দেখেনি। তবে কি নববী মিথ্যে বলছে? কিন্তু কেন? তুলির সাথে নববীর কোনো দ্বন্দ্ব নেই, ঝগড়া তো অনেক দূরের কথা, সামান্য কথা কাটাকাটি পর্যন্ত সে এখনও এমন মিথ্যে বলতে গেল। তুলি চিন্তিত মুখে শাশুড়ির ঘর থেকে বেরিয়ে এলো। নবমীর সাথে এই ব্যাপারে কথা বলতে হবে, কিছু রহস্য নিশ্চয় আছে। নববীর ঘুম ভাঙে নেই, বেশিরভাগ দিন থেকে সে বেলা 10টা পর্যন্ত শুয়ে থাকে, আজও তার ব্যতিক্রম হয় নাই। বিছানায় শুয়ে কোলবালিশ জড়িয়ে ধরে আছে। তালেব ঘরে নেই। তুলি দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে এলো। আশিক অফিসের জন্য তৈরি হচ্ছে, গোসল শেষ করে গায়ে কালো শার্ট চাপিয়ে চুল আশ্রাচ্ছে, দেখতে ভালোই লাগছে। তুলি বিছানায় বসলো। আশিক বলল, কিছু হয়েছে? মনমরা দেখাচ্ছে কেন? তুলি চমকে উঠল, নিজেকে সামনে নিয়ে বলল, এমনি কিছু হয়নি। আশিক অসম্ভব কোমল গলায় বললেন, বাড়ির কথা মনে পড়ছে? মায়ের কাছে যেতে চাও? অনেক হয়ে গেছে বাবা মার সাথে দেখা হয় না, যেতে পারলে খুব ভালো হয়। একা যেতে পারবে নাকি আমায় নিয়ে যেতে হবে? আপনি নিয়ে যাবেন? যাব না কেন? আচ্ছা, তাহলে আগামী বৃহস্পতিবার চলো, রাতে টিকিট কাটবো, বাড়ি থেকে ফিরে রওনা দেব। কোনো সমস্যা হবে? তুলি উৎসুক দৃষ্টিতে আশিকের দিকে তাকালো, ঝলমলে গলা বলে, না না, কোনো সমস্যা হবে না। আমি মা বাবাকে বলে রাখবো তুমি মন ভালো হয়ে গেছো। কতদিন বাবাতে বাবা মার সাথে দেখা হবে, কথা বলতে পারবো, ভাবতেই ভালো লাগছে, মন আনন্দে নেচে উঠছে। আশিক অফিসে চলে গেল। নবনীর সাথে কথা হয়নি। তুলি ঠিক করলো নবনীকে আচ্ছা করে বকা দিয়ে দিবে। এভাবে সংসার ভাঙ্গন ধরার মানে কি? আশিক বড় জায়ের ঘরে গিয়ে ছিল, কিন্তু বড় যা তখন ঘরে ছিল না। ওইসব শব্দ কিছু মিথ্যে। তুলি একটু চিন্তিত হয়ে পড়ল, নবনী কোনো শত্রুতা করছে না তো? দুপুরে খাওয়ার পর তুলি হাইক তুলতে শুরু করলো, ঘুমে তার চোখ জুড়িয়ে আসছে। জাহানারা বলল, তোমার শরীর খারাপ নাকি? না না, ঘুম পাচ্ছে। গিয়ে তাহলে শুয়ে পড়ো। তুলি কথা বাড়ানো না, এলোমেলো পায়ে ঘর পর্যন্ত গিয়ে বিছানায় পিঠ এলিয়ে দিল এবং প্রায় সাথে সাথে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙলো দুঃস্বপ্নে, ভয়ঙ্কর রকম দুঃস্বপ্ন। তুলি পরপর কয়েকটা লম্বা শ্বাস নিয়ে বিছানা থেকে উঠল। স্বপ্নের কথাগুলো মনে করতে পারছে না, তার শরীর ঘেমে গেছে। সে জানলার দিকে বাইরের দিকে তাকালো, দিনের আলো চকচক করছে। কথায় বলে না, দিবা স্বপ্ন সত্যি হয় না। তবুও তুলির বুক কাঁপতে লাগলো। বালিশের পাশ থেকে মোবাইল হাতে নিয়ে মায়ের নাম্বারে কল দিল। ফোনের ওপাশ থেকে মধ্যবয়স্ক মহিলার গলার আওয়াজ শোনা গেল। তিনি যথাসম্ভব গম্ভীর গলায় বললেন, কেমন আছিস? সব কিছু ঠিকঠাক? তুলি কাঁপা কাঁপা বললে, না মা, কিছু ঠিক নেই, খুব বাজে একটা স্বপ্ন দেখছি। রেশমা বেগম চিন্তিত গলায় বললেন, দুঃস্বপ্ন দেখা ভালো কথা না। তুই একটা কাজ কর, নদীর পাড় দিকে একটু ঘুরে আয়। নদীর পাড়ে গেলে কি হবে মা? মনে অশান্তি থাকলে মানুষ এমন বাজে স্বপ্ন দেখে, নদীর মনের অশান্তিকে চুষে নেয়। তুলি খাপড় নামিয়ে রাখলো। তার মায়ের কাছে এই একটা সমাধান আছে, কিছু হলে নদীর পাড়ে গিয়ে লম্বা লম্বা শ্বাস নিতে হবে। ছোটবেলায় দুঃস্বপ্ন দেখলে তার মা তাকে নিয়ে নদীর পাড়ে গিয়ে বসে থাকতো। তুলি মায়ের আদেশ অমান্য করলো না, কখনো করে না। তড়িঘড়ি করে তৈরি হয়ে নিল। আশিকদের বাড়ির পাশে ছোটোমোটো একটা নদী আছে, কয়েক পা হেঁটে গেলে সরুর মতো খাল চোখে পড়ে। অবশ্য কোনো এককালে এই নদীর বিশালতা ছিল, অজস্র জলরাশি বুকে নিয়ে সাগরের পানি ছুটত। আজ সে ক্ষমতা নেই, মরে গিয়ে খালের মতো হয়ে গেছে। তুলি দীর্ঘশ্বাস ছাড়ল। আলো মরে এসেছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে, আকাশে লাল আভা ফুটছে। তুলি নদীর দিক থেকে চোখ সরালো। বাড়ি ফিরতে হবে। দ্রুত পায়ে বাড়ির পথে হাঁটা শুরু করলো। তড়িঘড়ির জন্য পায়ে শাড়ি জড়িয়ে যাচ্ছে। তুলি যখন বাড়ির সামনে পৌঁছলো ততক্ষণে অন্ধকারে চারিদিক হয়ে গেছে, রাস্তা আলো জ্বলেনি। হঠাৎ তার নজর পড়লো একটা ছায়ার দিকে। ছায়ামূর্তিটা কারোর সাথে কথা বলছে। তুলি অবাক চোখে সেদিকে এগিয়ে গেল।
নববী কোনো ছেলের সাথে কথা বলছে। তুলি বলল, কি হচ্ছে এখানে? নববী মেকি হেসে বলল, একটা পার্সেল অর্ডার করেছিলাম, ওটাই নিতে এসেছি। তুলি কিছু না বলে বাড়ির ভিতরে চলে গেল। যেতে যেতে শুনতে পেল ছেলেটা বলছে, ম্যাডাম সই করুন। এই যে চৈতি লেখা আছে এখানে। রাত 10টার মতো বেজে গেল। তুলি বারান্দার কোণে বসে আছে, হাতে চায়ের কাপ। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল নেই তার। এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। আশিক এখনও বাড়ি ফিরেনি। ফোনে কথা হয়েছে তার ফিরতে দেরি হবে। হঠাৎ নবমী এসে তুলির পাশে বসলো। ধরা বলল, তোমাকে আমার একটা কাজ করে দিতেই হবে। দিতে হবেই কিন্তু। তুলি ভাবলেস গেল বলে, কী কাজ করতে হবে? তালেবের খোঁজ এনে দিতে হবে। সে কোথায় চলে গেছে? চলে গেছে মানে হারিয়ে গেছে। আমার সাথে ঝগড়া করে হারিয়ে গেছে। আগে তুমি একটু শান্ত হয়ে বসো। কি হয়েছে খুলে বলো। এমন ছটপট করছো কেন? নববী তরল গলা বলল, তালেবের অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে। এখন সে আমার সাথে সংসার করবে না, ওই মেয়েকে বিয়ে করতে চাই। তুলি খানিকটা স্তব্ধ হয়ে বসে রইল। সরু গলা বলল, এখানে আমি কি করতে পারি? তুমি বাবা মার সঙ্গে কথা বলো, ওনারা ভালো বুঝবেন। তাছাড়া তালেবের সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই, ঠিকমতো কথা হয় না। এখানে আমার কিছু করার নেই। নবনী হঠাৎ চোখে তুলির দিকে তাকিয়ে আছে। তার ঠোঁটের কোনো অদ্ভুত হাসি খেলা। তুলি সে হাসি ধরতে পারল না। যত সম্ভব শক্ত বলে বলো, শোনো নববী, তোমাকে একটা কথা বলি, অন্যের ঘর ভাঙতে চাইলে নিজের ঘরও ঠিক থাকে না। যেদিন আশিকের বড় আপার ঘরে গিয়েছিল ঠিক, কিন্তু আপার ঘরে ছিল না। তুমি অযথা আমায় ওসব কথা বলেছিলে। কেন বলেছিলে? আমার সংসার ঝামেলা বাঁধিয়ে তোমার কি লাভ? নবনী ঠোঁট উল্টে হাসলো। তাচ্ছিল্যের সুরে বলল, তুমি বড় আপার কথা বিশ্বাস করে নিলে? ওই মহিলা কেমন ঘুঘু তা তোমার জানা নেই। সময় হোক তখন বুঝতে পারবে। আমি ভালোর জন্যই বলছিলাম। তুমি জাহানারার কথা বলতে গিয়েও থেমে গেল। নবমীর ভাব লক্ষণ সুবিধার মনে হচ্ছে না। নববী কিছু বলতে যাবে তখনই আসি গেল। গম্ভীর গলা বলল, এখানে বসে আছে কেন? ঘরে এসো। তুলি কিছু না বলে উঠে দাঁড়ালো। ধীর পায়ে আশিকের অনুসরণ করে ঘরের দিকে গেল। নবমী অদ্ভুত চোখে ওদের দিকে তাকিয়েছে। তার ঠোঁটে কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠছে। আশিক বলল, নববীর সাথে কি কথা বলেছিলে? তেমন কিছু না। তালেবের সাথে নাকি ঝগড়া হয়েছে তাই বলেছিল। আশিক তুলির পাশে বসলো। সহজ ভঙ্গিতে তুলির কাঁধে হাত রেখে বলল, ওদের ওই ঝামেলা নতুন কিছু নয়, বিয়ের আগের থেকে শুরু হয়েছে। তুমি এসব ব্যাপারে মাথা দিও না যেন। নবমীকে যতটা সহজ সরল মনে হয়, বাস্তবে সে অতটা সহজ নাই। একটা কথা জিজ্ঞাসা করবো, বলো। নববীর সাথে তালেবের বিয়েটা কি স্বাভাবিকভাবে হয়েছিল? আসলে আমি অনেক কিছু শুনেছি, সেজন্য জানতে চাইলাম। তুমি কি শুনেছ আমি বুঝতে পারছি না। কথাগুলো 90% সত্য, বাকি 10% মিথ্যা। তুলি ভুরু কুচকে বলল, 10% মিথ্যা বলতে? তালেবের সাথে নববীর সম্পর্ক ছিল এটা সত্যি, কিন্তু সেদিন ওই বাড়িতে অনৈতিক কিছু হয়নি। আমার কথা বুঝতে পারছো? তুলি মাথা নাড়ালো। আশিকের শীতল গলায় বলল, বিয়ের কয়েকদিন আগে নবমীর বাবা মা দুজনে কেউ বাড়িতে ছিলেন না। নবমী তালেবকে কল দিয়ে বলল, সে খুব অসুস্থ, বাড়িতে কেউ নেই। তালেব কথা শুনে ঠিক থাকতে পারেনি। ভালোবাসার মানুষের অসুস্থতার খবর কোনো পুরুষ স্বাভাবিক রাখতে পারে না, দুর্বল করে ফেলে। তালেবের ক্ষেত্রে তার ব্যতিক্রম হলো না। সব কিছু ফেলে সে নবমীর বাড়িতে চলে গেল। তারপর ও বাড়িতে গিয়ে দেখে নবমী সত্যি খুব অসুস্থ, কাঁধ হয়ে বিছানায় শুয়ে আছে, ক্রমাগত বমি করছে। তালেব গিয়ে তার পাশে বসলো। ব্যস্ত গলায় বলল, তোমাকে এমন অসুস্থ রেখে আঙ্কেল আন্টি গেলেন কীভাবে? নববীর কিছু বলল না, শূন্য দৃষ্টিতে তালেবের দিকে তাকিয়ে রইল। এসব কথা আপনাকে কে বলেছে? তালেব বলছে। নবমীর অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। তালেব ওকে হাসপাতালে যাওয়ার জন্য জোর করলো, কিন্তু নবমী রাজি হলো না। ঘর ফাঁকা রেখে কোথাও যেতে পারবে না। তালেব তাকে বোঝানোর অনেক চেষ্টা করে লাভ হয়নি। শেষে আর কি করবে? তালেব একজন ডাক্তার খুঁজতে বেরোয়। বাচ্চা ছেলে, ভালোবাসার মানুষের অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে পারেনি। সেদিন তাড়াহুড়ো করতে গিয়ে তালেবের বাইক অ্যাক্সিডেন্ট হয়। অবচেতন অবস্থায় রাস্তার পাশে পড়েছিল। লোকজন তাকে ধরে নিয়ে হাসপাতালে যায়। হাতে পায়ে কিছু না হলেও মাথায় খুব জোরে চোট পায়। পরদিন তালেবের জ্ঞান ফেরার সাথে সাথে নববীর খোঁজ করতে থাকে। বারবার নববীকে কল দেয়, ওর বান্ধবীদের সাথে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হলো না। নববীর খোঁজ পাওয়া যায় না। শেষ পর্যন্ত তালেব কারো কথা না শুনে নবমীর বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অনেক বোঝানোর পর কারো কথা কানে তুলেনি। নবমীদের বাড়ি যাওয়ার পর কি হয়েছিল তা আমার জানা নেই। সন্ধ্যার দিকে ওরা দুজনে বিয়ে করে বাড়ি ফিরে। এসব নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। তারপর থেকে তালেব কেমন অদ্ভুত হয়ে গেছে। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, কারোর সাথে কথা বলে না, সারাক্ষণ চুপচাপ থাকে, যেন সে অন্য জগতের মানুষ। এসব নিয়ে ওকে কখনো প্রশ্ন করিনি। কী হয়েছে না হয়েছিল করেছি, উত্তর দিতে চায়নি, এড়িয়ে গেছে। তাহলে ওর অ্যাক্সিডেন্টের কথা আপনি কিভাবে জানলেন? যেদিন অ্যাক্সিডেন্ট হয় সেদিন এক লোক ওর মোবাইল থেকে নাম্বার নিয়ে আমায় কল দিয়েছিল। বাবা মা জানলে চিন্তা করবে বিধায় কাউকে কিছু বলিনি। সেদিন নববীর
বাড়িতে গিয়ে কি হয়েছিল আপনারা কেউ জানেন না? শুনেছি তালেব নবাবের সাথে খারাপ কিছু করেছিল, তারপর ওর বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। এই কথাগুলো শুধু শুনেছি, বিশ্বাস করতে পারিনি। তালেব আরও কিছু বলেনি। তুলির খটকা লাগতে শুরু করলো। তালেব যদি নবাবকে এতটাই ভালোবাসে তাহলে বিয়ের পর হঠাৎ এমন বদলে গেল কেন? নাকি সব পুরুষ বিয়ের পর বদলে যায়? প্রেমিকা আর বউ কি কখনো এক হয় না? শেষ রাতের দিকে মুষলধারে বৃষ্টি নামলো। প্রায় সাথে সাথে ইলেকট্রিসিটি চলে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, ঘরের পরিবেশ ধীরে ধীরে বরফ শীতল হয়ে যাচ্ছে। আশিক তুলির দিকে বেশ খানিকটা এগিয়ে এলো। শরীরের উষ্ণতায় শীতের তীব্রতা কমিয়ে দেয়। খুব ভোরে তুলির ঘুম ভাঙল। তখন অন্ধকার পুরোপুরি কাটেনি। আকাশের চাঁদ দেখা যাচ্ছে। তুলি বিছানা থেকে নেমে বারান্দায় গিয়ে দাঁড়ালো। তাদের ঘরের উল্টো দিকে তালেবের ঘর। দুটো ঘরের মাঝামাঝি বিশাল বারান্দা। বারান্দার চারপাশে রেলিং দিয়ে ঘেরা। তুলি আগে কখনো এমন অদ্ভুত বাড়ি দেখেনি। কোনো আর্কিটেক্ট বাড়ি ডিজাইন করেছিল কে জানে। তুলি একটা লম্বা শ্বাস নিল। বারান্দার শেষ মাথায় কিছু একটা পড়ে আছে। ম্যারম্যারে আলোয় অস্পষ্ট যাচ্ছে না। তুলি কাছে গিয়ে জিনিসটা হাতে নিল। একটা ডায়েরি। সবুজ রঙের কভারের উপর কালো কালি দিয়ে লেখা চৈতির লেখা। কিন্তু এটা এখানে এলো কী করে? এ বাড়িতে চৈতি নামের কেউ নেই। তুলি আশেপাশে তাকালো, কেউ কোথায় নেই। দিনের আলো ফুটতে শুরু করছে, আকাশে শুকতারে পড়ছে। ডায়েরি বেশিরভাগ পৃষ্ঠায় কিছু লেখা আছে। তুলি খুব কৌতূহল হলো। কৌতূহলবশত ডায়েরিটা সে নিজের কাছে রেখে দিল। রজনী রান্না করে সকালের নাস্তা তৈরি করছিল, বিশেষ করে কিছু নয়, ভর্তা ভাত। তুলি আর তার কাছে গিয়ে দাঁড়ালো। নিচু গলা বলল, বড় আপা, চৈতি নামের কাউকে চেনো নাকি? রজনী মাথা তোলাতে তোলাতে বলল, আশিক একের বান্ধবীর নাম ছিল চৈতি। মেয়েটা বেশ কয়েকবার এ বাড়িতে এসেছে। তুমি হঠাৎ এসব জিজ্ঞাসা করছো কেন? তুলি শান্ত গলা বলে, তেমন কিছু না, একটা খাতায় নামটা দেখলাম সেজন্য। মেয়েটা আশিকের সাথে এক ক্লাসে পড়তো, কখনো লিখে থাকবে। আচ্ছা বাদ দাও, কী রান্না করছো? আলু ভর্তা, ডিম ভাজি। রজনী মাথা নাড়ল। তুলি বলল, তাহলে আমি পেঁয়াজ কুচি কুচি করে ফেলি, তুমি মরিচগুলি ভেজে ফেলো, খাবার সময় হয়ে গেছে। রজনী মাথা নাড়ল। তুলি চিন্তিত মুখে পেঁয়াজ কাটতে লাগলো। ডায়েরির কথা এই মুহূর্তে কাউকে বলা যাবে না, আগে পড়ে দেখতে হবে ওখানে কি লেখা আছে। তুলি ডায়েরি পড়ার সুযোগ খুঁজছে। একান্নবর্তী পরিবারে এই এক সমস্যা, ব্যক্তিগত সময় পাওয়া যায় না। আশিক অফিসে গিয়েছে অনেকক্ষণ আগে। তুলি ঘরে ঢুকে দরজা ছিটকিনি লাগালো। পরম যত্নে ডায়েরিটা বের করে বিছানায় উবুর হয়ে বসলো। হাতের লেখা স্পষ্ট পড়তে অসুবিধা হয়। প্রথম পৃষ্ঠা। বহুদিন বাজে আজ বাড়ি ফিরছি, মনে হচ্ছে অদ্ভুত শিহরণ। কতদিন বাজে নিজের ঘর, চিরপরিচিত বিছানা, পছন্দের কোলবালিশ, ভাবতেই ভালোই লাগছে। এয়ারপোর্ট থেকে ডায়েরিটা কিনলাম। দেশের সফরের বর্ণনা এখানেই লিখে রাখবো। সাম্মি আসতে চেয়েছিল। মেয়েটা বাংলাদেশ দেখার খুব শখ। ও এসব পড়ে এনজয় করতে পারবে। প্লেন থেকে নেমে লেখা শুরু করলাম। আমার পাশের সিটে একটা ছেলে বসেছে। ফর্সা মতো চেহারা, পাতলা ঠোঁট, গালভরা চাপদারি, এক কথায় সিনেমার নায়ক। একবার তাকালে চোখ ফেরানো যায় না। অবশ্য আমি ছেলেটার গায়ে পড়ে কথা বলতে যাইনি, চুপচাপ নিজের মতো করে লেখালেখি করছি। ছেলেটা সেদিকে নজর দিচ্ছে না, চোখ বন্ধ করে ছিটের সাথে হেলান দিয়ে আছে। কোনো মানে হয় না, সুন্দরী মেয়ের প্রতি তার কোনো আগ্রহ নেই। তুলি দ্বিতীয় পৃষ্ঠা উল্টাতে যাবে এমন সময় দরজায় কড়া নড়ে উঠল। ওপাশ থেকে আশিকের গলা শোনা যাচ্ছে। সে খুব ব্যস্ত ভঙ্গিতে তুলির নাম ধরে ডাকছে। তুলি বিছানা থেকে নামতে ইচ্ছা করছে না। এই ইচ্ছার কারণ নরম বিছানা নয়, সবুজ কভারে মোড়ানো ডায়েরিটা। একগুচ্ছ কাগজ তাকে তীব্রভাবে আকর্ষণ করছে। কালিতে ছাপা হরফগুলো যেন তাকে ডেকে বলছে, এই মেয়ে, আমাকে পড়ে দেখো, আমায় তোমার জন্য সাজানো হয়েছে। বিকট শব্দে তুলির ধ্যান ভাঙল। আশিক খুব জোরে ধাক্কাচ্ছে। ভাব দেখে মনে হচ্ছে দরজা ভেঙে যাবে। তুলি ব্যস্ত ভঙ্গিতে ডায়েরি লুকিয়ে রাখলো। দুহাত দিয়ে নিজের চুলগুলো এলোমেলো করে দরজা খুলে দিয়ে লজ্জিত গলায় বলল, ঘুমিয়ে পড়ছিলাম, দুঃখিত। আশিক ভালো মন্দ কিছু বলল না। দ্রুত পায়ে বাথরুমে ঢুকলো। পরমুহূর্তে বেরিয়ে গেলো, চোখ মুখ ভেজা। তুলি তওয়াল এগিয়ে দিয়ে বলল, কি কিছু হয়েছে? এভাবে ফিরিয়ে এলেন যে? তেমন কিছু না, অফিসের ফাইল নিতে ভুলে গেছিলাম, কিন্তু কোথায় যে রেখেছি ঠিক মনে করতে পারছি না। তুলি টেবিলের উপর থেকে ফাইল নিয়ে আশিকের হাতে দিয়ে বলল, টেবিলের উপর রেখে চলে গেছিলাম। আশিক মুচকে এসে কোমল গলায় ধন্যবাদ দিল। তুলি হাসলো। সংসার জীবনে বেশি দিন সুন্দর মুহূর্তের মাঝে মাঝে এই একটা সময় লিখে রাখা যায়। আশিক ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে তুলির কপালে স্পর্শ করলো, ভালোবাসার কোমল স্পর্শ, যার জন্য একজন নারী আজীবন ভূষিত থাকে। রোদ পড়ে এসেছে। দুপুরের খাওয়া শেষে বাড়ির সবাই নিজের ঘরে। জাহানারা এই সময় বিশ্রাম সময় ঘোষণা করেন। এ সময় কেউ ঘর থেকে বের হয় না। তুলি এই সুযোগ হাতছাড়া করতে চাইল না। কাপড়ের নিচ থেকে ডায়েরি বের করে ইজি চেয়ারে বসলো। চেয়ারটা ঘরের দক্ষিণ কোণে জানলার পাশে রাখা। চেয়ারের সামনে ছোট্ট একটা টেবিল। টেবিলের উপর মাঝারি সাইজের এঁটেল মাটির ফুলদানি। তাতে ফুল রাখা হয় না, কলম পেন্সিল থাকে। তুলি বাটি ভর্তি চানাচুর নিয়ে টেবিলের উপর রাখলো। জগ থেকে পানি ঢেলে ঢাকনার উপর রাখলো। পৃষ্ঠা 2। অবশেষে বাংলাদেশের মাটিতে পা রাখলাম। মনটা হালকা হয়ে গেছে। সারা শরীর শীতল বাতাস বয়ে যাচ্ছে। একটা আমার সুখ আসার আগে বাবা মাকে জানানো হয়নি। কাউকে না জানিয়ে দেশে এসেছি। ওদের রিয়াকশন কেমন হবে ঠিক বুঝতে পারছি না। তবে অনুমান করা যায় বাবা মা খানিকটা হতবাক হবে, আমার দিকে তাকিয়ে থাকবে, কয়েকটা বড় কথা শোনাবে। অথচ
চোখের কোণে অশ্রুদান। কতদিন বাদে নিজের চোখে দেখবে বাবা মা এমনই হয়। মুখের কড়া কথা শোনালেও মন থেকে বেজার হতে পারে না। আমার থেকে 2 মিনিট বড় আপা নিশ্চয় চোখ মুখ কুঁচকে থাকবে। বিরক্ত গলায় বলবে, আমার খাট দখল করতে চলে এসেছে। পাশের সিটে বসা ছেলের সাথে কথা হয়েছে। ওনার নাম সৌরভ। সৌরভকে দেখে যতটা গম্ভীর মনে ছিল সে ততটা গম্ভীর নয়। নিজ থেকে আগ বাড়িয়ে কথা বলল, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, বাড়িতে কে কে আছে, একে একে সব কিছু জানতে চাইলো। লোকটা আমার খুব একটা সুবিধার মনে হয়নি, কেমন অদ্ভুত ধরনের, তবে খুব গুছিয়ে কথা বলতে পারে। তার সাথে কথা বলে আরাম পাওয়া যায়। টেলিফোন নাম্বার নিয়ে এসেছি, অবসর সময়ে গল্পগুজব করা যাবে। পৃষ্ঠা 3। সব কিছু এমন অদ্ভুতভাবে বদলে যাবে ভাবতে পারিনি। মা ঠিকই বলে, আমি এই পরিবারের অভিশাপ। আমি এখানে থাকলে সব কিছু শেষ হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। ঠিক যেমন করে নবমী আপা বাঁচতে পারল না, কিন্তু এতে আমার কি দোষ? আমি কি করেছি? খুব করে লিখতে ইচ্ছা করলো, কলম চলছে না। তুলে হাত বাড়িয়ে পানির গ্লাস আনলো। এক নিঃশ্বাসে সবটুকু পানি শেষ করে চোখ বন্ধ করে হলো। হঠাৎ নবমীর নাম দেখে চমকে উঠল। একই নামে হাজারো মানুষ থাকতে পারে, কিন্তু সব কিছুই কাকতালীয় হতে পারে না। চতুর্থ পৃষ্ঠায় কিছু লেখা নেই, পরপর বেশ কয়েকটা পৃষ্ঠায় কিছু লেখা নেই। তুলি বিষণ্ণ তার ভঙ্গিতে পাতা উল্টাতে লাগলো। কয়েক পৃষ্ঠা পর থেকে নতুন করে লেখা শুরু হলো। তুলি মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো। বেশ অনেকক্ষণ কলম হাতে নিয়ে বসে আছি, লিখতে পারছি না। মায়ের মুখে শুনেছি আমার জন্ম হয়েছিল সদর হাসপাতালের বারান্দায়। বর্ষাকালের কথা, রাত 2টার দিকে মায়ের ব্যথা উঠল। সে কি ব্যথা, মা গলা ফাটিয়ে চিৎকার করছে। বাইরে ঝুম বৃষ্টি। বাবা অনেক কষ্ট করে একটা ভ্যান জোগাড় করলো। সেই ভ্যানে মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বাবা মায়ের মাথায় ছাতা ধরে আছে। নানি করুণ গলায় আল্লাহকে ডাকছে। রাত 4টার দিকে নবমী আপার জন্ম হয়। তার 2 মিনিট পর আমার। নার্স বলল, আপনার কি ভাববো যমজ মেয়ে হয়েছে। বাবা খুশি হলেন, মা কিন্তু খুব একটা সন্তুষ্ট হতে পারেনি। তার ইচ্ছে ছিল একটা ছেলে হোক, বংশের প্রদীপ জ্বলুক। মায়ের পাশের বেডে যে মহিলা ছিল তিনি এক পীরের বিবি। পীর সাহেব নিয়মিত নিজের বিবিকে দেখতে আসতেন। তিনি বলেছিলেন, আমায় দেখে বলেছিলেন, এই মেয়ে আপনার সংসারে অশুভ ছায়া, একে পরিবার থেকে দূরে রাখবেন। মা পীর সাহেবের কথা অক্ষরে অক্ষরে পালন করেন। আমার জন্মের 8 বছর পর ছোট খালার জন্ম হয়। দুর্ভাগ্যবশত বাচ্চাটা মারা যায়। খালার শোক ভুলাতে না মা আমায় খালার কাছে দিয়ে দিলেন। তারপর থেকে সেখানে জীবন কেটেছে। মাঝে মধ্যে বাবা মাকে দেখতে আসলাম। আমার 2 মিনিটের বড় বোনের নাম নববী। সে বাবা মায়ের কাছে থাকতো। তার সাথে আমার সম্পর্ক বিশেষ ভালো ছিল না। দেখা সাক্ষাৎ হতো, খুব একটা কথাবার্তা হতো না। দুজন দুজনকে সহ্য করতে পারতাম না, কিন্তু কোথাও না কোথাও দুজনের খুব টান ছিল, ভালোবাসা ছিল, যা কখনো প্রকাশিত হয়নি। তবে নবমী আপার মৃত্যু আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। আয়নার সামনে দাঁড়ালে তার চেহারা চোখের সামনে ভাসে। আল্লাহ কি আমাদের চেহারা ভিন্ন করতে পারতেন না? যমজ বোন না হলে তো আর এই সমস্যা হতো না। নিশ্চিতে দিন কাটাতে পারতাম। তবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, ওই ছেলেটাকে খুঁজে বের করব। তার পাপের শাস্তি তাকে পেতে হবে, যে কোনো মূল্যেই পেতে হবে। ওই মানুষটার জন্য বাবা মা আবার মৃত্যুর খবরটা প্রকাশ করতে পারেনি। আপার লাশটা মেঝেতে পড়েছিল। বাবা বিরক্ত চোখে লাশের দিকে তাকালেন। ভাঙা বলে বললেন, গোটা জীবন পাপে পূর্ণ হয়ে গেছে, না হলে আমার মেয়েকে কিনা এভাবে মারা হয়। মা কাঁদছিল। তিনি চোখ মুছে বললেন, এখন কি করব? পুলিশে খবর দাও। তদন্ত হওয়া জরুরি। কোনো তদন্ত নয়, সামনের মাসে আমার ইলেকশন। এখনই এসব ঝামেলা হলে দলের টিকিট পাওয়া যাবে না। যে চলে গেছে সে চলে গেছে, তার জন্য নিজের ভাগ্য নষ্ট করার কোনো মানে হয় না। মা ভীষণ হতাশ হয়ে পড়লেন। শেষ বয়সে বাবাকে রাজনীতির নেশায় পেয়েছে। এই নেশায় দুর্নীতি মেশানো থাকলে মানুষ প্রচুর সে খারাপ হয়ে যায়। বাবাকে তেমন মনে হচ্ছে। না হলে কেউ কিভাবে এ ধরনের কথা বলতে পারে? অনেক চেষ্টা করলাম, লাভ হলো না। বাবা কারো কথা কানে তুললেন না। রাতের আধারে আপার লাশ পুঁতে ফেললেন। তার এক কথা, লোক জানাজানি করলে মেয়ে ফিরে আসবে না। কাজেই থানা পুলিশের কোনো মানে হয় না। বাবার এর আচরণে মা পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে পড়ল। আমি কিছু বলার সাহস পেলাম না। আজ সকালে সদর দরজার উপরে একটা সিসি ক্যামেরা লাগানো দেখলাম। মা বলল, বেশ কয়েকদিন ধরে চুরি চামারি হচ্ছিল, সেজন্য তোর বাবা লাগিয়েছে। মাকে আর কিছু বললাম না। বাগার থেকে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে দেখতে শুরু করলাম। বাবা অবশ্য রাজি হচ্ছিল না। এসব ঝামেলা তার ভালো লাগছে না। বারবার সতর্ক করছিল আমি যেন উল্টোপাল্টা কিছু না করি। নির্বাচনের পরে তিনি নিজেই সব কিছুর বিচার করবেন। ততদিনে আমাকে নবমী আপার ভান ধরে ঘুরে বেড়াতে হবে। এটুকু পড়ার পর তুলি ডায়েরি বন্ধ করলো। আবছা হলেও তার কাছে গোটা ঘটনা পরিষ্কার হয়ে গেল। ডায়েরিটা চৈতির, যে এই মুহূর্তে নবনী সেজে তালেবের বউ হয়ে আছে। তালেবকে শাস্তি দেওয়া তার মূল উদ্দেশ্য। কিন্তু কী শাস্তি? মৃত্যু নাকি অন্য কিছু? দিনের আলোয় মরেছে। অন্য দিনের তুলনায় আজ একটু তাড়াতাড়ি অন্ধকার হয়েছে। পাখিরা ঘরে ফেরার ব্যস্ততা। তুলি ডায়েরি লুকিয়ে রাখলো। দুপুরবেলা ছাদে কাপড় শুকাতে গিয়েছিল, সেগুলো আনতে যেতে হবে। ছাদের এক কোণে নবনী দাঁড়িয়ে আছে, তার চোখ মুখে শুকনো। তুলি বলল, তালে ফিরছে? নবনী মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ হতে পারে, আনার নাও হতে পারে। তুলি বেশ বিরক্ত গলা চিকন গলা বলো, তোমাদের ঝামেলা মিটছে না? এই ঝামেলা আর কখনোই মিটবে না। কেন মিটবে না?
নবনী বিষণ্ণতা ছেড়ে বলল, কোনো কারণ ছাড়াই। তুলি অন্তত বিরক্ত হলো। এই মেয়ে সোজাভাবে সব কিছু জিজ্ঞাসা করতে হবে। সে চায় না তার শ্বশুরবাড়ির লোকের কোনো ক্ষতি হোক, বিশেষ করে তালেবের। আশিকের কথা শুনে মনে হচ্ছে তালেব নির্দোষ। সে নবনীর কোনো ক্ষতি করতে পারে না। এই কাহিনীতে রহস্য নিশ্চয় আছে, খুব গভীর কোনো রহস্য। হঠাৎ তুলির নজর পড়ল নবমীর হাতের দিকে। নবমীর বাম হাত থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। তুলি হকচকিয়ে গেল। এই মেয়ের মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে। সুস্থ মানুষের পক্ষে নিজেকে আঘাত করা সম্ভব নয়। নবনীর হাত থেকে ক্রমাগত রক্ত পড়ছে। সে রক্ত বন্ধ করার চেষ্টা করছে না, বরং ঠোঁটের কোনো অদ্ভুত হাসি ঝুলিয়ে আছে। তুলি মাথা ঘুরতে লাগলো। রক্ত দেখলে তার শরীর ঝিমঝিম হয়ে যায়, হাত পা অবশ হয়ে যায়। হঠাৎ নিজেকে খুব অসহায় আর ক্লান্ত মনে হলো। তুলি একটুও কেঁপে উঠল। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে নবমিনী বাহু ধরে টান দিয়ে তীক্ষ্ণ গলায় বলল, এসব পাগলামি মানে কি? কি করছো তুমি? নবনী শান্ত গলায় বলল, মানসিক যন্ত্রণাকে শারীরিক যন্ত্রণা দিয়ে ঢাকার চেষ্টা করছে, অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো। এসব কেন করছো নববী? তালেবের সাথে কি কিছু হয়েছে? দেখি তোমার হাতটা, ইস কতটা কেটে গেছে। পাগল হয়ে গেছো নাকি? তুমি আমায় চৈতি নামে ডাকতে পারো। তুলি চমকে উঠল। নিজেকে স্বাভাবিক ডাকার আপ্রাণ চেষ্টা করতে করতে বলে, কেন এই নামে ডাকবো কেন? আমি জানি ডায়েরিটা তোমার কাছে চাই। সত্যি বলতে আমি নিজেই ওইটা তোমায় দিয়েছি। কেন দিয়েছো? আমাকে এসব জানিয়ে তোমার কি লাভ? লাভ ক্ষতি হিসাব নাই। এই পৃথিবীতে অন্তত একজন মানুষ থাকুক যে আমার ব্যাপারে সবটা জানবে, আমার হারিয়ে যাওয়ার কারণ বুঝতে পারবে। এসব পরে জানলে হবে। তুমি এদিকে এসো। হাত থেকে রক্ত পড়ছে, রক্ত বন্ধ করা জরুরি। নবনী বাধ্য মেয়ের মতো ছাদ থেকে নেমে আসলো। তার চোখ মুখ জলজল করছে, ঠোঁটের কোনো মৃদু হাসি। তুলি ঘরে ঢুকে ফার্স্ট এড বক্স বের করলো। কাটা জায়গাটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। অসম্ভব কোমর গলে বলল, তুমি এসব কেন করছো? কী চাও তুমি? আমি মরতে চাই, শান্তিতে ঘুমাতে চাই। অনেকদিন শান্তির ঘুম হয় না, হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায়। কেন মরতে চাও তুমি? তুমি জানো না কেন? ডায়েরি পড়া শেষ হয়নি। তুলি মাথা নাড়ল, মৃদু গলায় বলল, কিছু পড়েছিস? শেষ হয়নি? আচ্ছা, কী হয়েছে? সব কিছু কি আমায় খুলে বলা যাবে? কি শুনতে চাও তুমি? আমার জীবন সিনেমার থেকেও অতিরঞ্জিত, সিরিয়ালের থেকেও পেঁচানো, নাটকের থেকেও হাস্যকর। এখানে কোনো সুখ নেই, শান্তি নেই, সম্ভাবনা নেই। সবার জীবনে সমস্যা থাকে, কিছু কম কিছু বেশি। জীবন নিয়ে হতাশা হবার কিছু নেই। মোটিভেশন দেওয়া সহজ, মেনে নেওয়া খুব কঠিন। একথা সত্য। তাই বলে তুমি নিজেকে শেষ করে দিবে? কি করব? আমি যে খুব বড় ভুল করে ফেলেছি। এই ভুলের যে মাসুল হয় না। কি ভুল করছি? প্রথম থেকে বলি, ওই দিন যখন আমি বাড়ি পৌঁছে ততক্ষণে নবনী আপু দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আপার পোশাক এলোমেলো হয়ে গেল, শরীরে আঁচড়ের দাগ। বাবা বললেন কেউ হয়তো ওর শ্লীলতাহানি করেছে, তারপর খুন করে রেখে গেছে। মা খুব কেঁদেছিলেন, ভেজা গলায় বললেন, তুমি এখনও দাঁড়িয়ে আছো কেন? পুলিশে খবর দাও। বাবা রাজি হলেন না। সামনের মাসে তার নির্বাচন। এক্ষুনি এসব লোকজন জানাজানি হলে রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে। আমি বলার মতো ভাষা খুঁজে পাই না। একজন বাবা কিভাবে নিজের মেয়ের থেকে সামান্য রাজনীতিকে গুরুত্ব দিতে পারে? শত অবিশ্বাসের পর বাবা নিজের কথা রাখলেন। রাতের আধারে আপাকে মাটিতে পুঁতে ফেলা হলো। সে রাতে ঘুমাতে পারিনি, কাঁদতে পারিনি। ইচ্ছা করছিল নিজেকে শেষ করে ফেলে, তাও পারিনি। পাহাড় সমান ক্ষোভ নিয়ে মাঝে কবর দিয়েছিল। সেদিন সকালে বিষণ্ণ মনে বাড়ির ভেতরে ঢুকছিলাম। কিছু ভালো লাগছিল না। নবনী আপার সাথে কত স্মৃতি জড়িয়ে আছে। দুজন মিলে দেওয়ালে আঁকিবুকি করছে, পুকুরে সাঁতার কেটেছি, গভীর রাতে পছন্দের পুরুষ নিয়ে আলাপ করেছি, মায়ের বকা শুনেছি, খাবার কাড়াকাড়ি করেছে। আপা খুব হিংসা করতাম। ও বাবা মায়ের কাছে থাকতে পারতো বেশি আদরে। মাঝে মাঝে খুব কঠিন কথা শোনাতাম। আপা রাগ করতো না, হয়তো আমার অবস্থা বুঝতো। ভাবতেই চোখের দৃষ্টি ঝাপটা হয়ে আসে। আনমনে অনেক কিছু চিন্তা করছিলাম। হঠাৎ নজর পড়লো সদর দরজার উপর, একটা সিসি ক্যামেরা লাগানো। মায়ের কাছে শুনলাম বাবা লাগিয়েছে। ফুটেজ দেখলাম, সেখানে তালেবের দেখা পাই। সে বাড়িতে ঢোকার সময় বেশ চুপি চুপি চোরের মতো ঘরে ঢুকেছে, অথচ বেরিয়ে যাওয়ার সময় খুব তাড়াহুড়ো ছিল। আগে পরে তালেবের কথা শুনলেও কখনো ছবি দেখা হয়নি। আপা দেখাতে চাইতো না। অবশ্য ওদের সম্পর্ক খুব বেশি দিনে ছিল না। তড়িঘড়ি করে আপার মোবাইল চেক করলাম। তালেবের সাথে আপার অনেক কথা হয়েছে। কিছু নিষিদ্ধ আলাপ চোখে পড়লো। বুঝতে বাকি রইল না এই কাজ কার। সিদ্ধান্ত নিলাম আমি নিজেই ওকে ওর পাপের শাস্তি দেব। পুলিশের উপর ভরসা করলে নানান রকম ছেঁড়াকাটা হবে। বাবাকে বলেও কোনো লাভ হবে না। তার রাজনৈতিক নেশার কাছে আত্মীয় স্বজনের মূল্যহীন হয়ে পড়ছে। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস। পরের দিন তালেব আমাদের বাড়িতে আসলো। ঠিক করলাম আপার জায়গায় আমি ওকে বিয়ে করবো, ওর জীবন তিলে তিলে শেষ করে ফেলবো। বাবাকে আমার পরিকল্পনার কথা বললাম। অদ্ভুতভাবে বাবা খুব সহজে রাজি হয়ে গেল। মা অমত করছিল, কিন্তু লাভ হয়নি। আমাদের বিয়ে হলো। তাহলে বারবার প্রশ্ন করছো কেন এমন করছে, কী সমস্যা? ওর কথার জবাব দেনি, কী বা বলতাম। এরপর এই বাড়িতে আসি। খুব বেশি প্রয়োজন না হলে তালেব আমার সাথে কথা বলতো না। সবসময় অভিমানী মুখ নিয়ে ঘুরে বেড়াতো, লুকিয়ে লুকিয়ে চোখের পানি ফেলতো। অবশ্য এসব আমার উপর কোনো প্রভাব ফেলতো না। আমি তো শুধু ওকে কষ্ট দিতে চাইতাম, এই পরিবার ভাঙন চাইতাম। নানান উপায়ে তালেবকে কষ্ট দিয়েছি। মা বাবাকে ওর বিষয়ে ভুল বুঝিয়েছি। আশিক ভাইয়ের সাথে তোমার সম্পর্ক নষ্ট করতে চেয়েছি। বড়োভাবে চরিত্রের দাগ দিয়েছি। আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না, কখনোই না। তুলি চৈতির হাতের উপর হাত রাখলো, তরল গলা বলো,
তুমি তোমার পরিকল্পনা চালাচ্ছিল, হঠাৎ এমন বদল ঘটলো কেন? গতকাল সন্ধ্যায় তালেবের সাথে ঝগড়া করেছিল। ঝগড়ার এক পর্যায়ে ও রাগ করে বাড়ি থেকে চলে যায়। তবে ওর মোবাইলটা নিয়ে যায়নি। তাতে কি হলো? কি পেয়েছে ও মোবাইলে? ওর মোবাইলে একটা কল রেকর্ডিং পেয়েছিলাম। ওই কলে নবমী আপার সাথে তালেবের শেষবার কথা হয়েছিল। কী কথা? নবনী আপা বলেছিল খুব অসুস্থ হয়ে পড়েছিল, নাক মুখ থেকে রক্ত পড়ছিল। আমি আর বাঁচবো না, আমার সারা শরীর জ্বলে যাচ্ছে, খুব চুলকাচ্ছে। তালেব বলেছিল সে খুব দ্রুত ডাক্তার নিয়ে আসবে, চিন্তা করতে না। ওদের এসব কথা শোনার পর আমি তোমার কাছে এসেছিলাম, সব কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগে আশিক ভাই তোমাকে ডেকে নিয়ে গেল। আমি তোমাদের পিছু পিছু গিয়েছিলাম, আশিক ভাইয়ের কথা শুনেছি। আমার খুব কষ্ট হচ্ছে, ভুল বুঝে দুটো জীবন নষ্ট করে দিলাম। আমাদের বাড়ির পাশে এক ভাবি আমায় বলেছিল, নবমী তোর রাগ কমেছে, এখনও কি শরীর চুলকায়, জলে? আমি তাকে ভালো মন্দ কিছু বলিনি। তোমার সেই ভাবি জানতো না যে তোমরা যমজ। ছোটবেলায় আমি বাড়ি ছেড়ে চলে গেছিলাম, এই বাড়িতে খুব একটা আশা হতো না। বাবা মা আমার ব্যাপারে কাউকে কিছু বলতেন না। যারা আমার কথা জানতো তারা জানতো আমি বিদেশে থাকি। চেহারার হুবহু মিল হয়, কেউ ধরতে পারতো না। তাহলে নববীর সাথে দেখা হতো কীভাবে তোমাদের এত স্মৃতি? বেশিরভাগ সময় নানুর বাড়িতে দেখা হতো, মোবাইলে কথাবার্তা হতো। তুলি তীক্ষ্ণ চোখে চৈতির দিকে তাকালো। মেয়েটা কথাগুলো খুব একটা বিশ্বাস হচ্ছে না, আবার অবিশ্বাস করতেও পারছে না। বাবা মা এমন হতে পারে নাকি? দীর্ঘ সময় বিদেশে থাকলে প্রতিবেশীরা জানে না এমন হয় নাকি? চৈতি ফুপিয়ে ফুপিতে কাঁদছে। তুলি তার মাথায় হাত বুলিয়ে বলল, নিজেকে শান্ত করো, আমরা অতীত বদলাতে পারি না, তবে অনিশ্চিত ভবিষ্যৎ সাজাতে পারি। আর কিছু সাজানো নেই, সব কিছু শেষ হয়ে গেছে। আমি তালেবকে সামনে দাঁড়াতে পারবো না, ওর চোখে চোখ রেখে সত্য কথা বলতে পারবো না। আমি হেরে গেছি, ভীষণভাবে হেরে গেছি। সূর্য ডুবে গেছে, চারিদিক অন্ধকার। খোলা জানলা দিয়ে চাঁদের আলো ঢুকছে। মেঝেতে সরল সরল নকশিকাঁথা তৈরি হচ্ছে। চৈতি চোখ মুছে উঠে দাঁড়ালো। তার পা কাঁপছে, হাঁটতে পারছে না, মনে হচ্ছে এক্ষুনি লুটিয়ে পড়বে। তালেব নদীর পাড়ে একটা বটগাছের সাথে হেলান দিয়ে আসছে। কিছুক্ষণ আগে বন্ধুদের সাথে বিশেষ কিছু খেয়েছে, ধীরে ধীরে নেশায় বুঁদ হয়ে যাচ্ছে। বটগাছের চারপাশে ঝোপঝাপের মতো চারিদিকে মশা ভন ভন করছে, মাঝে মাঝে তার শরীরে কামড় দিচ্ছে। তালেব অলস ভঙ্গিতে বলল, বিষণ্ণ গলা বলল, তোরা কি আমার শরীরে সব রক্ত চুষে নিতে পারিস? মুক্তি দিতে পারিস এই নিষ্ঠুর পৃথিবী থেকে? কথাগুলো বলে সে নিজের মনে হাসলো। এমন জীবন তো সে চায়নি। যাকে ভালোবেসে নিজের সবটুকু বিলিয়ে দিতে পারত, সেই ওর জীবনে কলঙ্কের দাগ দিয়েছে, সমাজের সামনে অপমানিত করছে। এ কেমন ভালোবাসা? তালেব পকেটে হাত ঢুকে সিগারেটের প্যাকেট বের করলো। দেশলাই কাঠি দিয়ে ধরিয়ে সিগারেট জ্বালালো, ঠোঁটের মাঝে রেখে লম্বা টান দিতে দিতে বলল, এই আগুন আমার মনটাকে শান্ত করতে পারে না। গোটা পৃথিবী কোথাও কি কোনো শান্তি নেই? শান্তি থাকবে কেন? এই পৃথিবীতে অনেক শান্তি আছে, শুধু তাকে খুঁজে পেতে হয়, মন থেকে শান্তির কাছে যেতে হয়। তালেব চমকে পিছন ফিরে তাকালো। এই যে নবমী কাপা গলায় বলল, তুমি এখানে কেন এসেছো? এই জায়গায় ঠিকানা পেলে কোথায়? কে দিয়েছে? নবমী সুন্দর করে হাসলো, অসম্ভব কোমল গলায় বলল, প্রিয় মানুষের ঠিকানা খুঁজে পেতে হয় না, তারা যে হৃদয়ের মাঝে থাকে। কি বলতে চাও? বলতে চাই আমি কোনো মানুষ নই, আমি যে তোমার হৃদয়ের কম্পন, তোমার হৃদয়ের কম্পন। এক মুহূর্তের জন্য আমি তোমার থেকে আলাদা হই না। আমি তোমার কথা বুঝতে পারছি না। সে আমার কথা বাদ দাও, তুমি তো শান্তির খোঁজ করছিলে না? তোমার কি শান্তি চাই? তালেব শরীরের ভর ছেড়ে দেয়, মাটিতে লুটিয়ে পড়ে উত্তেজিত করবে, হ্যাঁ চাই, খুব করে চাই, একটু শান্তি চাই। তুমি জানো বেশিরভাগ রাতে আমার ঘুম আসে না, বিছানায় শুয়ে ছটফট করে। আচ্ছা কোথায় গেলে শান্তি পাবো? নবমী তালেবের কাছে এগিয়ে গেল, মাথায় হাত বুলিয়ে দিয়ে গেল, পরিপূর্ণ মানসিক শান্তি একমাত্র আল্লাহর দিকে দিয়েছেন। কিভাবে এই শান্তির কাছে যাব? তোমার খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, গোসল সেরে নামাজ পড়তে হবে, খানিকক্ষণ কুরআন তেলাওয়াত করে মনকে শান্ত করতে হবে, দুনিয়ার সুখের চিন্তা কথা বাদ দিয়ে পরকারের করা ভাবতে হবে। তবেই তুমি প্রকৃত শান্তির পাবে। এটাই সত্যিকারের শান্তি। এছাড়া বাকি সব কিছু মরীচিকার মতো ক্ষণস্থায়ী। তাহলে অবশ গলে বলল, কে বলেছে? আমায় এসব কথা কেন বলছো কেন? তুমি তো নবমী নও। ঠিক বলছো তুমি, আমি নবমী নই। আমি তোমার মস্তিষ্ক, হারিয়ে যাওয়া বিবেক, যাকে তুমি ঘুম পাড়িয়ে রাখতে চাও, সিগারেটের ধোঁয়ায় যাকে নিস্তেজ করে দিতে চাও, আমি তো সেই। আমি তোমাকে নবমীর মতো দেখেছি কেন? এটাকে বলে হ্যালোসিনেশন। তুমি তোমার চারপাশে নবমীকে চাও, সেজন্য আমাকে নবমীর মতো দেখছো। কথোপকথন এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হলো না। তালেব অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ঝিঝি পোকা ডাকছে, পোকাগুলো ডাকছে বেশ জিরিয়ে জিরিয়ে। তুলি কান খাড়া করে ঝিঝির ডাক শুনছে, এমন মনে হচ্ছে যে পোকাগুলো তাকেই কিছু বলার চেষ্টা করছে। আশিক দরজা ঠেলে ঘরের ভিতরে ঢুকলো, সরু গলা বলল, জানলার পাশে দাঁড়িয়ে আছে কেন? কী করছো ওখানে? এমনি কিছু না। রাতের বেলা কখনো কখনো দাঁড়াবে না? দাঁড়াবে না কেন? এই বাড়িতে ভূত আছে নাকি? ভূত নেই, তবে এ ঘরের একটা পরী আছে। রাতের বেলা জানলার কাছে দাঁড়ালে রাস্তা দিয়ে তাকে দেখা যায়। ব্যক্তিগত পরীকে রাস্তার লোক দেখবে, এটা মেনে নেওয়া যায় না, অন্তত আমার পক্ষে সম্ভব না। তুলি কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। আশিক প্রথমবারের মতো এসব কথা বলছে। জানলার পাশে দাঁড়ালে লোক দেখবে, তাকে দেখে ফেলবে, সে আশিকের ব্যক্তিগত পরী। তুলির চোখ ভিজে উঠল, অশ্রু লুকানো চেষ্টা করতে করতে লাগলো, রাতে খাবার খাবেন নাকি খেয়ে এসেছেন?
যদি বলো তুমি না খেয়ে আমার জন্য অপেক্ষা করছো তাহলে খাবো, আর একা একা খেতে ইচ্ছে করছে না। মানুষে একা একা খাবার খেতে পারে না, একমাত্র পশুরাই একা একা খাবার খেতে চায়। আচ্ছা চলুন, তুমি রোজ রোজ না খেয়ে অপেক্ষা করো, ব্যাপারটা আমার ভালো লাগে না। তবে শান্তি চাই। বুঝলাম না। কিছু না। তুমি কি আমায় জড়িয়ে ধরতে চাও? অনেকক্ষণ থেকে চোখের পানি লুকানোর চেষ্টা করছো। তুলি অল্প হাসলো, তার হাত কাঁপছে। এই মুহূর্তে আশিককে তালেবের কথা জানানো প্রয়োজন ছিল, কিন্তু সেসব কথা বলতে ইচ্ছা করছে না। প্রিয় মানুষের হৃদস্পন্দন শোনার মুহূর্তগুলো একটু বেশি সুন্দর হয়। এ সময়ে অন্য কিছু প্রাধান্য পায়। চৈতি শেষবারের মতো তালেবের বন্ধুর নাম্বারে ডায়াল করলো। এই ছেলেটা বেশিরভাগ সময় তালেবের সাথে থাকে। বিয়ের পরপর পরিচয় হলেও যোগাযোগ রেখেছে। ওপাশ থেকে কেউ কল ধরল না। চৈতি চোখ বন্ধ করলো, কয়েক ফোঁটা অশ্রু মেঝেতে পড়লো। চৈতির মাথার ভেতর সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে। সে যন্ত্রণা ক্রমশ সারা শরীরে ছড়িয়ে পড়ছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, পারছে না, দম আটকে যাচ্ছে। অনেক হয়েছে, এবার আর লুকোচুরি নেই। তালেবকে সোজাভাবে সব কিছু বলে দিতে হবে, তাতে যা হওয়ার হবে। এ পাথর বহন করা সম্ভব নয়। জানলা শোবার আয়োজন করছিল। আজ তিনি একা ঘুমাচ্ছেন। বেশ কয়েকদিন ধরে তাকে গল্পের নেশা ধরেছে। রাত জেগে গল্প পড়া নিয়ে প্রায় আশিকের বাবার সাথে ঝামেলা হয়। আজও হয়েছে। ঝামেলার এমন পর্যায়ে চলে গেছে সে জাহানারার আলাদা ঘরে বিছানা করতে। চৈতি তার কাছে গিয়ে দাঁড়ালো, ভেজা গলায় বলল, মা, আপনার ছেলে বাড়িতে আসছেন না। জাহানারা শান্ত ভঙ্গিতে ঘড়ির দিকে তাকালেন, ভাবলেস গলা বললেন, খুব বেশি রাত হয়নি, চলে আসবে। তুমি চিন্তা করো না, আসবে না। কেন আসবে না? আমার সাথে ঝগড়া হয়ে চলে গেছে, রাগ করে চলে গেছে। জাহানারা হাসলো, অসম্ভব কোমল গলায় বলল, স্বামী স্ত্রীর ঝগড়া অতি সামান্য ব্যাপার। তালেব ঠিক চলে আসবে, তুমি চিন্তা করো না। চৈতি নিজেকে শান্ত করতে পারলো না। খাটের কোণে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে লাগলো। জাহানারা হাত ধরে বসালো তাকে। গল্প পড়া নিয়ে ঝগড়া ব্যাপারটা তাকে খুলে বলল। ব্যাপারটা বলতে একটু লজ্জা করলো না, বরং ভালো লাগলো। তিনি খেয়াল করলেন গল্পটা বলতে তার জড়তা কাজ করছে না। বেশ গুছিয়ে কাটলো। চৈতির ভয় কাটলো না। সে চুপসে বসে রইল। গল্প শুনতে ভালো লাগছে না, কিন্তু শাশুড়ির মুখের উপর কিছু বলতে পারছে না। ভঙ্গিত মুখে এদিক ওদিক তাকাতে লাগলো। রাত প্রায় শেষ। তালেব কখন অবচেতন হয়ে পড়ে আছে। মশার কামড়ে তার শরীরে বিভিন্ন জায়গায় ফুলে লাল হয়ে গেছে। কেউ একজন তালেবের মাথার পাশে বসলো। থলে থেকে পানির বোতল থেকে বের করে ব্যক্তির চোখে মুখে ছিটিয়ে দিল। এখানে পড়ে আছিস কেন? পানির ঝাপটায় তালেবের জ্ঞান ফিরল। মাথায় হাত দিয়ে উঠে বসতে বসতে বলল, কে আপনি? এখানে কি করছেন? আমি ভিখারি মানুষ, শেষ রাতে নদীর পাড়ে হাওয়া খেতে এসেছিলাম। তোকে তো দেখে ভদ্র ঘরের ছেলে মনে হয়। রাত দুপুরে এখানে পড়ে আছিস কেন? তালেব কথার জবাব দিল না। পকেট থেকে 200 টাকার নোট বের করে বৃদ্ধর হাতে দিয়ে হনহন করে চলে গেল। ছেলেটা খুব দ্রুত হাঁটছে, হাঁটতে বেশ শক্ত পায়ে এলোমেলো পা ফেলছে। বৃদ্ধ ভিখারি সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। আনমনে বলে উঠল, ছেলেটা বেঁচে থাকলে আজ এমনই শক্ত সামর্থ্য হতো। রাতের বেলা হাঁটাহাঁটি করার মজাই আলাদা। লোকজন মাঝে থাকে না, মাঝে মাঝে দু একজন কুকুর দেখা যায়। তালেব বাড়ির সামনে থমকে দাঁড়ালো। দূর থেকে একটা ছায়ামূর্তি দেখা যাচ্ছে। তালেবের বুকের মধ্যে ধক করে উঠল। সে দ্রুত পায়ে বাড়ির ভিতরে ঢুকলো। বিস্মিত গলায় বলল, এত রাতে বারান্দায় দাঁড়িয়ে আছে কেন? চৈতি ভাঙা গলায় বলল, আপনার সাথে আমার অনেক কথা আছে, খুব জরুরি। তুমি এভাবে কাঁপছো কেন? কী হয়েছে? চৈতি তালেবের হাত ধরে ঘরের মধ্যে ঢুকলো। নিজের সমস্ত শক্তি একসাথ করে নবমীর ব্যাপারে সব কিছু খুলে বলল। তালেব কোনো কথা বলছে না, মনোযোগ দিয়ে শুনছে। চৈতির কথা শেষ হলে দু হাতে মুখ ঢাকলো। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তালেব একটু উত্তেজিত হলো না, শান্ত ভঙ্গিতে চৈতিকে কাছে টেনে নিল। একটা হাত রাখলো তার পিঠে। অসম্ভব কোমল বলে বলে, কাঁদে না। চৈতি সমানে কাঁদছে। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে। তবে সে তালেবকে বাহুর বন্ধন থেকে মুক্ত করতে চেষ্টা করলো না। সে হয়তো নবনী নয়, কিন্তু তালেবের বিবাহিত বউ। এই সম্পর্কে কি কোনো মূল্য থাকবে? তালেব কি তাকে মেনে নিয়ে সংসার করতে চাইবে? অথবা সে কি পারবে তালেবের সঙ্গে গোটা জীবন কাটানোর প্রস্তুতি নিতে? দিনের আলো ফুটতে শুরু করছে। আবহাওয়া তুলনামূলক শীতল। চাঁদ ডুবে যাচ্ছে ধরণীর বুকে। নতুন দিনের আগমন। তালেব বলল, আমাকে নবনীর কবরের কাছে নিয়ে যেতে পারবে? চৈতি মারালো ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, পারবো। তার খুব শান্তি লাগছে। মনে হচ্ছে বুকের উপর থেকে একটা পাথর সরে গেছে। সত্য বলার প্রশান্তি অদ্ভুত। সবার অনুভব করার ক্ষমতা থাকে না। 7 দিন পরের কথা। তুলি ব্যস্ত ভঙ্গিতে কাপড় চোপড় গোছাচ্ছে। আশিকের চাকরি বদলি হয়েছে। আজ তারা তার আলাদা বাসায় থাকবে। হুট করে যেন আশিক তাকে বুঝতে শুরু করলো। তুলি মন ভালো হয়ে গেল। সে গুনগুন করে গান করছে। রজনী এসে তার পাশে বসলো। সহজ গলায় বলল, আশা করি এরপর থেকে ভালো থাকবে, মনোযোগ দিয়ে সংসার করবে। তুলি চমকে উঠলো। নিজেকে সামলাতে সামলাতে বলে, এমন কথা বললে যে? শোনো তুলি, আমিও একজন মেয়ে, স্বামী সংসার আছে। এতদিন তোমার মনের অবস্থা আমি বেশ বুঝতে পারছি। আশির সাথে আমার অন্য কোনো ধরনের সম্পর্ক নেই। ছোট থেকে কোলেপিঠে করে মানুষ করছি, সেই থেকে আমায় বোনের মতো জানে। আমি ওকে ছোট ভাইয়ের মতো স্নেহ করি। না জানি যদিও কখনো তোমায় কষ্ট দিয়ে থাকে, তবে আমায় মাফ করে দিও। কথাগুলো বলে রজনী ঘর থেকে বেরিয়ে গেল। নিজের প্রতি তার প্রচণ্ড বিরক্ত লাগছে। মেয়ে হয়ে অন্য মেয়ের কষ্টের কারণ হয়ে দাঁড়াতে সে ভাবতে পারে না। তার আগেই বোঝা উঠছিল সবার মানসিকতা একরকম হয় না। সবাই সব বিষয়ে সহজভাবে নিতে পারে না। এতে সেই মানুষটার কোনো দোষ নেই। প্রাকৃতিকভাবে আমরা ভিন্ন, আমাদের মতামত আলাদা, এবং এটাই স্বাভাবিক। সূর্য ডোবার সময় হলো। সোনালি আলোয় লালচে বর্ণ ধারণ করছে। আশিক
নবনীর কবরের দিকে থেকে চোখ সরিয়ে চৈতির দিকে তাকালো। বরফ শীতল গলা বলে, ঠিক কী জন্য নবনীর মৃত্যু হয়েছে? চৈতি মরা গলা বলে, জানি না, ভেবেছিলাম আপনি খুন করেছেন। এছাড়া আলাদাভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করিনি, কিছু জানতে পারিনি। তোমার বাবা সে কিছু করেনি? নেতা হওয়ার পর অনেক কিছু খবর করেছে, কিছু মেলাতে পারেনি। এসব অবশ্য লোকে মুখে শুনেছি। বাবার সাথে আমার কথা হয় না। তুমি কি কোনো ব্যাপার নিয়ে দুশ্চিন্তে? না, তেমন কিছু না। তুমি কি জানতে তোমার ব্যাপারে আমি আগের থেকে সব কিছু জানি? না, আমি জানতাম না। আচ্ছা, আপনি কি সত্যি জানেন? তুমি যে নবনী নও তা বুঝতে বেশি দিন সময় লাগেনি। তারপর নিজের মতো করে খোঁজ নেওয়া শুরু করেছিলাম। মাসখানেক হলো সব কিছু জেনেছি, শুধু নবনীর কবরটাই খুঁজে পাচ্ছিলাম না। চৈতি ভাবলেশ গলায় বলল, ও বলল, তার কিছু ভালো লাগছে না। হঠাৎ শরীর অবশ হয়ে আসছে। তালেব স্বাভাবিক চোখে চৈতির দিকে তাকালো। চৈতি বলেন, যদি আমি তোমাকে তোমার নামে বিয়ে করতে চাই, তুমি রাজি হবে? চৈতি শান্ত চোখে তালেবের দিকে তাকালো। তার চোখের তারা জল করছে, চোখে মুখে উজ্জ্বল উঠেছে। সূর্য ডোবার মুহূর্তে চলে গেছে, চারিদিকে অন্ধকার। এই আধারের মাঝে দুজনকে বেশ সুন্দর লাগছে। ভবিষ্যৎ যে অনিশ্চিত, সেখানে কোনো সমাপ্তির মানানসই নয়। সমাপ্ত চৈতির ডায়েরি। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।